সায়মার সামনে রিপোর্ট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আরিশ। সায়মা ভয়ে ঘেমে যাচ্ছে বারবার। আরিশ সায়মার সামনে রিপোর্ট ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে, আরিশ, আমি কল্পনাও করিনি কোনোদিন যাকে আমি আমার জীবনের ভালোবাসা ভেবে আমার আসল ভালোবাসা ভালো থাকাকে দূরে সরিয়ে দিয়েছিলাম, আমার সেই ভালোবাসা আমাকে এভাবে ঠকাবে, আমার বিশ্বাসের এভাবে সুযোগ দেবে, আমার ভালোবাসাকে এভাবে অপমান করবে। আমি ভাবতাম আমি হয়তো আসলেই সুখী, কিন্তু না, আমার ঘরের সুখকে যেদিন আমি নিজের হাতে বের করে দিয়েছিলাম আমার সুখ তো সেদিনই শেষ হয়ে গেছিল। আরিশ একটু থেমে আবার চিৎকার করে বলে, আরিশ, এই রিপোর্ট কিসের জানো? জানো কিসের রিপোর্ট? এই রিপোর্ট তোমার ওই পেটের সন্তানের ডিএনএ রিপোর্ট, যেখানে স্পষ্টভাবে বলে দিচ্ছে এই বাচ্চা আমার না, এই বাচ্চা অন্য কারো। আর এই বাচ্চা অন্য কারোই হবার কথা, কারণ আমি কখনো যেখানে বাবাই হতে পারবো না। সেখানে তোমার গর্ভে আমার সন্তান কোনোদিনই আসতে পারবে না। আমি ভাবতে পারছি না তুমি আমাকে কতটা ধোঁকা দিয়েছ। আমার ঘরের বউ হয়ে পরপুরুষের বিছানায় গেছ, তাও একজন না, কতজনের সাথে বিছানায় গেছ। আজ আমি বুঝতে পারছি তোমার ঘাড়ে থাকা সেই লাল দাগগুলো কোনো ব্যথার দাগ না, সেগুলা তোমার নষ্টামি করে আসার দাগ। আর সন্তান তোমার সেই বিছানায় যাওয়ার মাঝে কারো একজনের ফল, যাকে গর্ভে ধারণ করে আমার বলে চালিয়ে দিয়েছ। এর থেকে যদি আমি কোনো পতিতাকে বিয়ে করতাম তবে সেও এমন করত না। তুমি তো পতিতার থেকেও খারাপ। তোমার মতো মেয়ের উচিত গলায় দড়ি দিয়ে মরে যাওয়া। আরিশের কথায় এবার সায়মা চিৎকার দিয়ে ওঠে। সায়মা, হেনাফ। আর একটা কথাও বলবে না তুমি। হ্যাঁ, ঠিক বলেছ, তুমি নাটক করেছি। তোমার সাথে এতদিন নাটক করেছি আমি। এই বাচ্চা, বিয়ে, সংসার, ভালোবাসা সব নাটক। শুরু থেকেই সব মিথ্যা ছিল। আরিশ এবার সায়মার দুই বাহু চেপে ধরে বলে, আরিশ, কেন 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 করলে এমন? বলো কেন করলে? সায়মা, হা। শুনতে চাও কেন করেছি? তবে শুনো। মুগ্ধ আর আমি আপন চাচাতো বোন। মুগ্ধ আমার বড় বোন। ছোট থেকেই ওকে আমার বাবা সবার থেকে বেশি আদর ভালোবাসা দিতেন, যেটা আমার একদম পছন্দ ছিল না। আমি যখন ক্লাস প্রথম কাউকে মন থেকে ভালোবাসি, আমি জানতে পারি সে মুগ্ধকে ভালোবাসে। আমি যাকেই ভালোবাসি সেই মুগ্ধকে ভালোবাসে। আমার বাবা, বোন, এমনকি আমার ভালোবাসার মানুষটাও। আমার ভালোবাসার থেকে প্রত্যাখ্যান হয়ে আমি নেশায় আসক্ত হয়ে যাই। রাতবিরাত নেশা করতাম। একদিন মুগ্ধের কাছে ধরা পড়ে যাই। মুগ্ধকে অনেক অনুরোধ করি বাবাকে না জানাতে, কিন্তু ও বাবাকে জানিয়ে দেয়। বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। একবারও ভাবে না আমি একটা একা মেয়ে কোথায় যাব, কিভাবে বাঁচব। বাড়ি থেকে বের করে দেওয়ার পর মুগ্ধের প্রতি চরম রাগ আর প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তারপর আমি জানতে পারি মুগ্ধের বিয়ে হয়ে গেছে। তোমার বিয়ের 2 বছর পর শুনি তোমরা বাচ্চার জন্য ট্রাই করছো, কিন্তু হচ্ছে না। পরে জানতে পারলাম তোমার বাচ্চা জন্ম দেওয়াতে অক্ষম, কিন্তু মুগ্ধ সেটা মিথ্যা বলেছে যে সে অক্ষম। আরিশ, আমি আগে থেকেই জানি তুমি অক্ষম বাবা হতে। তখন আমার মাথায় একটা প্ল্যান আসে মুগ্ধের প্রতিশোধ নেওয়ার।
আমি আসতে ধীরে তোমার ব্যাপারে খোঁজ লাগাই। তারপর তোমার সাথে দেখা, তোমাকে নিজের প্রতি দুর্বল করা সব করলাম। আর ফাইনালি তুমি আমাকে ভালোবাসলা আর মুগ্ধকে ডিভোর্স দিলা। কিন্তু এতে কি আমার শান্তি হয় বলো? আমি মুগ্ধ যেই হাসপাতাল থেকে টেস্ট করাই সেই হাসপাতালের আরেক গাইনি ডাক্তারকে টাকা খাইয়ে তাকে দিয়ে আরেকটা মিথ্যা রিপোর্ট বানাই, যেখানে লেখা থাকে মুগ্ধ মা হতে পুরোপুরি ক্ষমতা নেই। তারপর সেই ডাক্তারকে দিয়ে ওই রিপোর্ট মুগ্ধের কাছে পাঠাই। রিপোর্ট পাওয়ার আগেই মুগ্ধ জানতে পারে আমাদের কথা। আর তারপর তোমাদের ডিভোর্স হয়। আমি জানতাম মুগ্ধ কাউকে তোমার অক্ষমতার কথা বলবে না, সবাইকে ওর কথাটাই বলবে। আর তারপর তোমাকে বিয়ে করা, শুধুই তোমার সম্পত্তির জন্য করা সেটা। হ্যাঁ, আমার একাধিক ছেলের সাথে শারীরিক সম্পর্ক হয়েছে। আর তুমি একদম ঠিক জেনেছ এই বাচ্চা তোমার না, এটা আমার সো কল্ড বয়ফ্রেন্ড ফাহাদের বাচ্চা। ওর সাথে তোমার পরেই ইন্টিমেট হয়ে এই বাচ্চা কনসিভ করেছি। তোমার বাচ্চা দরকার ছিল, কিন্তু তুমি তো অক্ষম, তাই তো এই বাচ্চা আমাকে কনসিভ করতে হয়েছে। বাচ্চার আশা তো তোমার মিটেছে। এবার আসি আমি পতিতার থেকেও খারাপ, তাই না? তাহলে তুমি কি নিজের দিকে একবারও তাকিয়ে দেখেছ? কেমন স্বামী তুমি, যেই জানতে পারলে বউ বাচ্চা দিতে অক্ষম, বেশ শেষ সব ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে গেল। আর তারপর আরেক নারীকে গিয়ে ধরলা। তুমি তো জানতে না আমি মুগ্ধ চাচাতো বোন। আমাকে তো অন্য মেয়ে ভেবেই কাছে টেনেছ। আজ আমার জায়গায় অন্য কেউ হতে পারত। তাহলে ভাবো তুমি কি আমি ভালো না? আমি জানি, কিন্তু তুমি তো স্বামী নামক বেঈমান। আর এত কিছু করেও আমার কোনো আফসোস নেই। সায়মার কথা শুনে আরিশ দাঁড়ানো থেকে বসে পড়ল। যেন এক আকাশ সমান ধাক্কা খেয়েছে সে আজ সায়মার কথায়। আরিশ সোফায় বসে বলল, আরিশও তোমার চাচাতো বোন ছিল মুগ্ধ। তুমি সব জেনে শুনে করেছ। ইচ্ছা করে আমাকে আর মুগ্ধকে আলাদা করেছ। আর আমি বা কি করে পারলাম এটা করতে? আরিশ সায়মার দিকে তাকিয়ে বলে, আরিশও বাপকেও ছাড়ে না। হ্যাঁ, আমি অন্যায় করেছি। আমি অনেক বড় অপরাধ করেছি, তাই তো আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। কিন্তু আল্লাহ তোমাকে ছেড়ে দেননি। আমার শরীরে যে মরণ রোগ আছে তা তোমার শরীরেও আছে। তোমার সো কল্ড বয়ফ্রেন্ডেরা তোমার পেটে শুধু বাচ্চা না, তোমার শরীরে মরণ রোগ অ্যাডস দিয়ে গেছে, যা তোমাকে তিলে তিলে শেষ করবে। তুমি সর্বোচ্চ 1 বছরের অতিথি এই দুনিয়ায়। যেই ছোট প্রাণটা আসছে, আল্লাহ না করুক সেও এই রোগ নিয়ে আসে। তবে মরার আগে আমি একবার শেষ দেখা করব মুগ্ধের সাথে। তার কাছে যে আমার ক্ষমা চাওয়া বাকি, না হলে যে মরেও আমি শান্তি পাব না। আরিশের কথা শুনে সায়মা অবাক হয়ে যায়। সায়মা চোখে মুখের বিস্ময়। আরিশ এবার আরেকটা রিপোর্ট বের করে ওর সামনে দিয়ে বলে, এটা তোমার অ্যাডসের রিপোর্ট। সায়মা আরিশের কথা শুনে ভয় পেয়ে যায়। তবে কি সত্যি সে মারা যাবে আর তার বাচ্চা? কিছু সময় আগে আরিশ হাসপাতাল থেকে রিপোর্ট নিয়ে এসেছে। আরিশ রিপোর্টগুলা দেখে অবাক হয়নি, বরং অবাক এখানেই হয়েছে কতটা মিথ্যার মাঝে সে ছিল এতদিন। বাসায় এসে সায়মাকে আরিশ প্রথমে কিছু বলে না, কিন্তু সায়মা রিপোর্ট জানার জন্য আগ্রহ দেখালে আরিশ রিপোর্ট দেখানো শুরু করে ওকে।
31। মুগ্ধ সাদাফের বাসায় যায় না আজ 3 দিন। 3 দিন ধরে সাদাফের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়েছে মুগ্ধ। মুগ্ধের এহেন কাজে সাদাফের তো অবস্থা খারাপ। সাদাফ কিছুতেই শান্ত থাকতে পারছে না। এখন নিজেই নিজেকে দোষ দিচ্ছে কেন যে সে ওই দিন এসব বলতে গেল। সাদাফ মুগ্ধকে কল দিল, কল ধরে না মুগ্ধ। সাদাফ আর থাকতে পারছে না এভাবে। এদিকে মুগ্ধকে বাসায় 3 দিন ধরে দেখে মেহের কারণ জিজ্ঞেস করলে মুগ্ধ বলে সে ছুটি নিয়েছে কয়েকদিনের জন্য। মেহের কথা সত্যি ভেবে আর তেমন পাত্তা দেয়নি। রাত 8টা, মুগ্ধ নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। গায়ে সাদাফের দেওয়া চাদরটা। মুগ্ধের খুব প্রাপ্তির কথা মনে পড়ছে, কিন্তু যাবে না সে আর ও বাড়ি। বাহিরের হিমশীতল বাতাস গায়ে নিচ্ছে মুগ্ধ। তখন আচমকা চোখ যায় ওর বারান্দার সামনের রাস্তাটায় কেউ দাঁড়িয়ে আছে। মুগ্ধ ভালোভাবে তাকিয়েও বুঝতে পারছে না কে হতে পারে ওটা। হঠাৎ করেই লোকটার হাতে আলো জ্বলে ওঠে, আর আলোয় লোকটার মুখ দেখা যায়। লোকটাকে দেখে তো মুগ্ধ অবাক, কারণ এত সাদাফ। সাদাফ হাতে একটা সরি লেখা বোর্ড নিয়ে দাঁড়ানো, তাতে টুরি বাল্ব লাগানো। সাদাফ বোর্ডটা মুগ্ধের দিকে এগিয়ে ধরে। মুগ্ধ বোর্ডটা দেখে আবার মুখ ঘুরিয়ে নেয়, যার মানে সরি এক্সেসেপ্টেড না। সাদাফ এবার নিজের কান ধরে উঠবস করে লাগে। মুগ্ধ সেটা দেখে ফিক করে হেসে দেয়। সাদাফ মুগ্ধের হাসি দেখে উঠে দাঁড়ায়, তারপর মুগ্ধকে ইশারা করে উপরে তাকাতে। মুগ্ধ উপরে তাকিয়ে দেখে ফানুস উড়ছে আর সরি বেলুন উড়ছে। মুগ্ধ এগুলা দেখে অবাক হয়ে যায়। মুগ্ধ পুনরায় আবার সাদাফের দিকে তাকায়। সাদাফ আবার সরি বলে কান ধরে। এবার মুগ্ধ নিজে নিচে চলে আসে। সাদাফ মুগ্ধকে দেখে খুশি হয়, তবে এখনো মাথা নিচু করে আছে। মুগ্ধ সাদাফের সামনে আসতেই সাদাফ আবার বলে, সাদাফ, আমি সরি। আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি আর কোনোদিন এমন করব না। প্লিজ আমাকে ক্ষমা করে দেও। মুগ্ধ, আর যদি ক্ষমা না করি তবে? সাদাফ, প্লিজ। তোমার প্রাপ্তিও তোমার জন্য কষ্ট পাচ্ছে। মুগ্ধ, জান, মাফ করলাম আপনাকে। সাদাফ, সত্যি? মুগ্ধ, মুগ্ধ বাসায় চলে আসার জন্য পা কয়েক কদম বাড়ালে পিছন থেকে সাদাফ বলে, সাদাফ, আমি তোমাকে ভালোবাসি। মুগ্ধ সাদাফের কথা শুনে থমকে দাঁড়ায় মুগ্ধ। বারবার কানে সাদাফের বলা কথাটা বেজে চলেছে। মুগ্ধ পিছনে ঘুরে তাকালে সাদাফ আবার বলে, আমি জানি না কখন কিভাবে তুমি আমার মনে এতটা জায়গা করে নিয়েছ। যেই আমি কোনোদিন দ্বিতীয়বার আর কারো মায় জড়াবো না ভেবেছিলাম, সেই আমি তোমার মায় জড়িয়ে যাই। আমি তোমাকে সেদিন কথাগুলো বলেছিলাম ঠিকই, তবে আমি সত্যি চাই না তুমি আমার অতীতে জায়গা করো। আমি চাই তুমি আমার বর্তমান আর ফিউচারে তোমার জায়গা করো। আর তুমি সত্যি আমার মনে আমার বর্তমানে নিজের জায়গা করে নিয়েছ। আমি তোমাকে জোর করব না কোনোদিন। আমি জানি বিশ্বাস করে একবার ঠকলে 2 বার আবার বিশ্বাস করে হাত ধরাটা খুব সহজ না। তুমি যত সময় লাগে নেও। যেদিন তোমার ইচ্ছা হবে সেদিনই আমি তোমার জীবনের শেষ থেকে শুরু হব।
সাদাফের প্রত্যেকটা কথা মুগ্ধকে অবাক করছে। মুগ্ধ কিছুই বলছে না। মুগ্ধ এক দৌড়ে বাসায় ভিতরে চলে যায়। সাদাফ মুগ্ধের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মুগ্ধ নিজের রুমে এসে দরজা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। এত নার্ভাস লাগছে কেন ওর ও জানে না। মুগ্ধ দরজায় হেলান দিয়ে বসে ভাবে, কেন জানি না আপনাকে বিশ্বাস করতে ইচ্ছে করে, কিন্তু অতীতের কথাগুলো ভাবলেই এই ইচ্ছা ভয়ে রূপান্তর হয়। যাকে সব দিয়ে ভালোবেসেছিলাম সে আমাকে ঠকালো, অথচ তাকে সবার সামনে ভালো বানিয়ে নিজেকে বানিয়েছিলাম খারাপ। আমি তো একেবারে অক্ষম নই, তবুও হয়েছি পুরো অক্ষম তাকে ভালো বানিয়ে। সেই আমাকে ঠকালো। ভয় হয় আবার যদি। মুগ্ধ এসব ভাবতে ভাবতে দরজার সাথেই হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে প্রায় 1 মাস চলে গেছে। এই 1 মাসে আরিশ চেয়েও পারেনি মুগ্ধের সাথে দেখা করতে। এর কারণ এটাই, আরিশ জানে না মুগ্ধ কোথায় আছে। সায়মাদের বাসায় খোঁজ নিয়ে দেখেছে ওখানে নেই। সায়মার মাকে জিজ্ঞেস করলে সে সাফ জানায় সে জানে না মুগ্ধ কই। আরিশের শরীর দিন দিন খারাপ হচ্ছে। সেদিনের পর থেকে আরিশ সায়মা একদম আলাদা হয়ে গেছে। আরিশ নিজের মতো করে থাকে আর সায়মা নিজের মতো। ইদানিং সায়মার শরীরও অনেক খারাপ করছে। চাইলেও সায়মা আগের মতো লাইফ লিড করতে পারছে না। আরিশের বিজনেসের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। একদিকে রোগের চিকিৎসা করানো, তারপর সংসার চালানো, সব একদম নাজেহাল অবস্থা। অফিস আরিশের প্রায় ধ্বংসের পথে এগিয়ে গেছে। আরিশ আর সায়মা রেডি হচ্ছে, আজকে সায়মাদের বাসায় যেতে বলেছে মাহফুজ। তাদের সাথে তার দরকার আছে জানিয়েছে মাহফুজ। আরিশ সায়মা রেডি হয়ে চলে আসে সায়মাদের বাসায়। সায়মাদের বাসায় এসে দেখে সামিয়া, সামিয়ার স্বামী, সালমা, মাহফুজ সবাই বসে আছে। সামিয়া ওদের দেখে ওদেরকেও বসতে বলে। ওরা বুঝতে পারছে না ওদের রেখে এভাবে বসিয়ে রাখা হয়েছে কেন। কিছু সময় বাদে বাসায় আসলো মেহের, মুগ্ধ, মেহেরের অফিসের ম্যানেজার। এতগুলা মাস পর আজ আরিশ মুগ্ধ মুখামুখি। মুগ্ধ যেমন আরিশকে দেখে অবাক হয়েছে, তেমনি আরিশ মুগ্ধকে দেখে অবাক হয়েছে। আরিশ মুগ্ধকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। মেহেরের আরিশকে দেখে রাগ উঠে গেছে, কিন্তু তবুও নিজেকে সামলে রেখেছে মেহের। মুগ্ধের হাত শক্ত করে ধরল মেহের। তারপর গিয়ে ওরা 3 জনেও সোফায় বসল। আজকে এখানে সবাই একত্রিত করেছে মেহের। তার সবার সাথে কথা আছে, সেই জন্য। মাহফুজ মেহেরেকে উদ্দেশ্য করে বলে, মাহফুজও কি ব্যাপার মেহের, তুই সবাইকে এখানে আসতে বললি যে? মেহের হ্যাঁ, সবাইকে আসতে বলেছি কারণ আমার তোমাদের সবাইকে কিছু জানানোর আছে। মাহফুজও কি? মেহের, তোমাদের সবাইকে আমি এখানে আসতে বলেছি কারণ আজ আমি তোমাদের অনেক এমন অজানা কথা জানাবো যেটা তোমরা জানো না, যা তোমাদের থেকে অজানা। সালমা, কি বলতে চাও তা ক্লিয়ার করে না বললে কেউ কিভাবে বুঝবে? মেজেরোজি, আজ অনেক কিছু ক্লিয়ার করব। তো প্রথমে আসি আমার মা বাবার মৃত্যুর ঘটনায়। আমরা সবাই জানি আমার মা বাবা মারা গেছে একটা অ্যাক্সিডেন্টে।
সবাই এটাকে অ্যাক্সিডেন্ট মানতে চাইছিল না। অনেকেই বলেছিল এটা মার্ডার। তো আমি সেই জন্য সেই বহু বছর আগের ঘটনাটাকে খোঁজ লাগাই আর জানতে পারি যে আসলেই আমার মা বাবার অ্যাক্সিডেন্ট আসলে কোনো দুর্ঘটনা নয়, বরং এটা একটা পরিকল্পনা করা মার্ডার। মেহের কথা শুনে সবাই চমকে গেল। সালমা মেহেরের কথা শুনে ভয় পেয়ে গেল। মাহফুজ মেহেরকে বলে, মাহফুজ, কি বলছিস মেহের? মেহের, হুম চাচ্চু। আমি ঠিক বলছি। আমার মা বাবার যেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় সেই গাড়িটার ব্রেক কেউ ইচ্ছা করে নষ্ট করে দিয়েছিল। তাই সেই গাড়িটা ব্রেক ফেল করে আর পাহাড় থেকে পড়ে যায়। মাহফুজ, কে করেছে এসব জানতে পেরেছিস? মেহের, হুম। মাহফুজ, কে সে? মেহের এবার কিছু সময় চুপ করে থেকে সালমার দিকে তাকিয়ে বলে, মেহের, প্রিয় চাচি, আমি কি সব বলবো নাকি এবার আপনি আপনার মুখটা খুলবেন? মেহেরের কথা শুনে সালমা ভীতু চোখে তাকায় ওর দিকে। মেহেরের কথায় সবাই যেন আকাশ থেকে পড়ছে। সালমা ভীতু গলায় বলে, সালমা, আমি কি বলবো? মেহের, সেই তো আপনি কি বলবেন? আপনি বলবেন কেন? আপনি আমার মা বাবাকে মারলেন। আপনি বলবেন কি শত্রুতা ছিল আপনার তাদের সাথে? মেহেরের কথায় সালমা এবার ঘামতে শুরু করে দিয়েছে। মাহফুজ সালমাকে বলল, মাহফুজ, সালমা মেহের কি বলছে? এসব কি সত্যি? কি হলো বলো, এসব সত্যি। সালমা এবার আর থেমে থাকতে পারল না, চিৎকার দিয়ে বলল, সালমা, হ্যাঁ সত্যি। এটা সত্যি, আমি মেহেজাবিন আর মেহেরাবকে মেরেছি। কিন্তু আমি শুধু মেহেজাবিনকে মারতে চেয়েছিলাম, মেহেরাবকে না। মেহের, কেন? কেন আপনি আমার মাকে মারতে চেয়েছিলেন বলুন? সালমা, আমি আর মেহেজাবিন একই কলেজে পড়তাম। আমাদের সিনিয়র ছিল মেহেরাব। মেবেরাবকে আমার শুরু থেকে ভালো লাগতো, ভালোবাসতাম আমি মেহেরাবকে। একদিন আমি ঠিক করি আমি মেহেরাবকে আমার মনের কথা জানাব। যেদিন আমি মেহেরাবকে নিজের মনের কথা জানাতে যাই সেদিন জানতে পারি মেহেরাব মেহেজাবিনকে ভালোবাসে। সেদিন আমি অনেক কেঁদেছিলাম। তারপর অনেক চেষ্টা করেছিলাম মেহেরাবকে ভুলতে, কিন্তু পারিনি। তারপর একদিন মেহেজাবিন ওর জন্মদিনের পার্টিতে আমাকে ইনভাইট করে। আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পর মেহেজাবিনের ভাই আমার দিকে কুনজরে তাকিয়েছিল, আমি সেটা বুঝতে পেরে তাকে এড়িয়ে চলছিলাম। কিন্তু সে আমাকে একটা ওয়েটারকে দিয়ে নেশা মিশানো জুস খাওয়ায়। তারপর আমার নেশার সুযোগ নেয় যে। পরের দিন যখন নিজেকে বিছানায় নিজের সবথেকে দামি জিনিস হারানো অবস্থায় দেখি সেদিন ও অনেক কেঁদেছিলাম। মেহেজাবিনের ভাই আমাকে ভয় দেখায় আমি যেন কাউকে কিছু না বলি। সেদিনের মতো বাসায় এসে নিজেকে ঘরবন্দি করে দিলাম। এর কয়েক মাস পর বুঝতে পারলাম আমি প্রেগন্যান্ট। কি করব কিছু বুঝতে পারছিলাম না। মেহেজাবিনের ভাইকে জানালে সে বলে বাচ্চা ফেলে দিতে। আমি তার পায়ে ধরি বাচ্চা না ফেলার জন্য, কিন্তু সে আমাকে অনেক অপমান করে। সমাজের মানুষের কথার ভয়, বাবা মায়ের সম্মান নষ্ট হবার ভয় নষ্ট করে দেই আমার বাচ্চাটাকে। এর কিছু সপ্তাহ পর বাবা আমার বিয়ে ঠিক করে মাহফুজের সাথে।
বিয়ের আগেও আমি জানতাম না যে মাহফুজ মেহেরাবের বড় ভাই। যেদিন আমার বিয়ে হয় সেদিন মেহেরাবকে দেখার পর জানতে পারি এটা। কি কপাল আমার, যাকে ভালোবাসলাম তার বড় ভাইয়ের ঘরের বউ হলাম আমি। বিয়ের পর মাহফুজকে আমি মেনে নিতে পারছিলাম না, কারণ চোখের সামনে মেহেরাবকে দেখতাম। এরপর দেখতে দেখতে মেহেরাব মেহেজাবিনের বিয়ে হয়ে গেল। মেহেজাবিনকে আমি সহ্য করতে পারতাম না একদম। ওকে দেখলে নিজের সাথে হওয়া সব অন্যায়ের কথা মনে পড়ে, আর মেহেরাবের সাথে দেখলে আরও রাগ লাগে। মেহেজাবিনের বিয়ের কারণে ওর ভাই বাসায় আসতো, সেখানে এসে আমাকে দেখে সেও অবাক হয়। এভাবেই যাচ্ছিল দিন। বছর ঘুরতেই শুনি মেহেজাবিন প্রেগন্যান্ট। এই খবর শুনে সবাই খুশি হতে পারলেও আমি পারিনি খুশি হতে। মেহেজাবিনের ছেলে হবার পর আমি জানতে পারলাম আমি আবার প্রেগন্যান্ট। দেখতে দেখতে আমার মেয়ে হলো। কিন্তু মেহেজাবিনের প্রতি রাগ আমার কমছিল না। ওকে ওর ভাইকে দেখলেই আমার প্রতিশোধের নেশা জেগে ওঠে। এভাবে যাওয়ার পর মুগ্ধ আসলো ওদের ঘরে। একদিন আমি আমার হাতে আমার শ্বশুরের করে যাওয়া দলিল পাই। সেখানে দেখি তিনি তার ছোট ছেলের বউয়ের নামে সম্পত্তির হাফ দিয়েছেন, বাকিটা ভাগ করেছেন তার ছেলেদের মাঝে। এটা দেখার পর মেজাজ আরো খারাপ হলো। তাই ভেবে নিলাম আর বাঁচিয়ে রাখব না মেহেজাবিনকে। পরিকল্পনা করলাম বাসায় থেকে ওকে মারা যাবে না, বাহিরে এটা করতে হবে। তাই সবাইকে নিয়ে চলে গেলাম পাহাড়ে বেড়াতে। সেখানে গিয়ে আমি ফিরে আসার দিন মেহেজাবিনের গাড়ির ব্রেক নষ্ট করিয়ে দেই। কারণ কথা ছিল মেহেজাবিন একা আসবে, মেহেরাব কাজের জন্য যেতে পারবে না। কিন্তু আমি জানতাম না যে মেহেরাব ওই গাড়িতে বসবে। এক্সিডেন্টের জানতে পারলাম গাড়িতে মেহেজাবিন আর মেহেরাব দুজনেই ছিল। ভয় হচ্ছিল যদি ধরা পড়ে যাই। এরপর সব মিটে গেল। পুলিশ কোনো তেমন প্রমাণ পায়নি যে এটা মার্ডার। সালমা একটু চুপ করে শ্বাস নিয়ে আবার বলতে লাগল। এরপর মেহেরকে ওর মামারা নিয়ে গেল আর মুগ্ধকে আনলো মাহফুজ। আমি মেহেরের মামাকে ভয় দেখিয়েছিলাম যদি সে মেহেরকে আমাদের কাছে দেয় তবে আমি ওকে মেরে দেব, যেমন ওর বোনকে মেরেছি, আর এটাও সবাইকে বলে দেব ও আমার সাথে কি করেছিল। এই ভয় ওর মামা মেহেরকে এদিকে তেমন যোগাযোগ করতে দিত না। মেহেরের থেকে মুগ্ধকে আলাদা করে দিতে পেরেছিল পুরোপুরি ওকে দেশের বাহিরে নিয়ে গিয়ে। আমি মেহেরের মামার থেকে তখন টাকা নেওয়া শুরু করি মুগ্ধের নাম করে। সব জায়গায় টাকা আনার সময় নিজেকে মুগ্ধের মা বলেছি আমি। মুগ্ধের আসলে কোনো দোষ ছিল না, কিন্তু তবুও ও মেহেজাবিনের মেয়ে ছিল, তাই ওকে সহ্য হতো না আমার। আর তাছাড়া সম্পত্তির ভাগ ওকেও দিতে হতো। তাই ভাবতাম ওকে মেরে দেই, কিন্তু এটা করলে বিপদ হতো। তাই ওকে অত্যাচার করতাম সব সময়। তারপর যখন ওর বিয়ে হয়ে যায় ভাবলাম আপদ বিদায় হইছে, কিন্তু না পড়ে জানলাম ও স্বামী ওকে ডিভোর্স দিয়েছে। এটা জেনে প্রথমে খুশি হলাম। জানতাম না তখন যে আমার মেয়েই এর মূলে আছে। মুগ্ধ বাসায় আসার পর মেহেরকে দেখে আমি ভয় পেয়ে। যদি মেহের সব জেনে যায় সেই ভয়। তাই আমি রিস্ক নিলাম মুগ্ধকে মারার। লোক দিয়ে হামলা করালার ওর উপর। কিন্তু মুগ্ধ বেঁচে যায় প্রাণে। পরে জানলাম আরিশ যেই মেয়ের জন্য মুগ্ধকে ডিভোর্স দিয়েছে সেই মেয়ে আর কেউ না, সায়মা। এটা জানার পর আমি ভয় পাই যে মেহের জানলে তো সায়মাকে আস্ত রাখবে না।
এমনিতেই মেহের টাকা পয়সা দেওয়া বন্ধ করেছে। তখনই বুঝতে পেরেছি মেহের কিছু জানতে পেরেছে। তাই সায়মাকে বুদ্ধি দেই বাচ্চা নেওয়ার। কিন্তু এত সব করেও শেষ রক্ষা হলো না। ঠিক সেই মেহের সব জেনে গেল। তবে ভালোই হয়েছে, আমার প্রতিশোধ পূরণ হয়েছে। মরেছে মেহেজাবিন, তার ভাই। আমার আর কোনো আফসোস নেই এখন ধরা পড়ার। তবে হ্যাঁ, আরেকটা কথা বলেই দেই, তোমাদের মামাকেও আমিই মেরেছি। তোমার মামার সবথেকে কাছের সেক্রেটারিকে দিয়েই খুন করিয়েছি। আমি সফল আমার প্রতিশোধে। সালমার কথা শুনে রুমে থাকা সবাই স্তব্ধ হয়ে গেছে। মুগ্ধ তো যেন একদম ঘরে চলে গেছে। মাহফুজ সব শুনে মাথায় হাত দিয়ে রেখেছে। সামিয়াকে ওর স্বামী চেয়ার টেনে বসালো। সায়মা একদম বোবার মতো চুপ, আর আরিশ সেও চুপ। এক মা মেয়ে কতটা ভয়ঙ্কর হতে পারে তা ভাবছে আরিশ। প্রতিশোধ। প্রতিশোধ কি আসলেই সব সমস্যার সমাধান? মৃত্যু এটাও কি সব সমস্যার সমাধান? হয়তো কিছু জায়গায় এগুলাও সমাধান। তবে সম্পর্কগুলো যে নষ্ট হয়ে যায় এই সমাধানগুলোর কারণে। এক মনে বসে বসে কথাগুলো ভাবছিল মুগ্ধ। সালমার কথাগুলো শুনে কোথাও একটা তার মনে হয় আজকে একদম পুরোভাবে সালমা দোষী নয়। একটা মেয়ের ইজ্জত নষ্ট করা, তারপর তার চরিত্রকে অপমান করা, এসব কোনো মেয়ে সহ্য করবে? কিন্তু তাই বলে একজনের শাস্তি অন্যজনকে দেওয়া, এটাও বা কেমন বিচার হল? মেহের অনেকটা সময় চুপ করে থেকে এবার সালমার দিকে তাকিয়ে বলল, মেহের, আমি মানছি আপনার সাথে যা যা হয়েছে তার সব অন্যায়। আমার মামা, আমার দাদা আপনার অপরাধী। আমার মামা আপনার সম্মানহানি করেছে। আমার দাদা তার ছেলের বউদের দুই চোখে দেখেছে। হ্যাঁ, আমি মানছি এগুলা অন্যায়। কিন্তু তার শাস্তি আপনি কেমন করে নিলেন? দোষ আমার মামার ছিল, আপনি শাস্তি তাকে দিতেন। কিন্তু না, আপনি শাস্তি আমার মাকে দিলেন, তার সাথে আমার বাবাও। কি হলো তাতে? সেই তো ধরা পড়ে গেলেন। বরং একটা প্রতিশোধ নিতে গিয়ে আপনাকে কত মিথ্যার জাল বানাতে হয়েছে। কি লাভ হলো তাতে? আপনার কি মনে হয় আপনি আসলেই সুখী এতে? আমি বলছি আপনি সুখী না। আপনি সুখী না কারণ এই অপরাধবোধ আপনাকে ভাবায়। আপনি ভয় ভয় থাকেন। আপনি আসলে কিন্তু সুখী নন এতে। প্রতিশোধ নিয়েই যদি সুখী হওয়া যেত তবে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ সুখী থাকত যারা প্রতিশোধ নেয়। আজ আপনি যেমন, আপনার ছোট মেয়েও হয়েছে তেমন। প্রতিশোধের নেশায় সেও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। নিজের বোনের সংসার নিজ হাতে নষ্ট করল, শুধুই কারণ একটাই, প্রতিশোধ। কি লাভ হলো তাতে? সেই দেখেন আজ আপনার মেয়ের অবস্থা কি আপনি জানেন? সে এবং তার স্বামী অ্যাডস রোগে আক্রান্ত। আপনার মেয়ের পেটের বাচ্চাটাও রিস্কে এখন। ভাবেন আল্লাহ কত বড় সাজা দিয়েছে ওকে। সামনে কন্যা হারানো শোক পালন করবেন হয়তো। সায়মা আরিশ মেহেরের কথায় চমকে যায়। মেহের কিভাবে জানল তাই ভাবছে। আমি সবার সব খোঁজ রাখি, তাই আমার কাছে কোনো কিছুই গোপন থাকে না। মেহেরের কথা শুনে সালমা চমকে গেল। সায়মা মাথা নিচু করে নিল। আজ সত্যি তার বলার কিছু নেই।
আজ সে বুঝতে পারছে সে যে কি করেছে। মেহের একটা ব্রিফকেস আরিশের দিকে দিল আর বলল, মেহেরেতে পুরো 30 লাখ টাকা আছে। আমার বোনের দেনমোহরের টাকার 5 গুণ। সেদিন কোর্টের বাহিরে তুই ওকে দেনমোহরের টাকা দিছিলি। আজ আমি তোকে তোর আর তোর বউয়ের চিকিৎসার জন্য টাকা দিলাম। কারণ এখন তোর অবস্থা প্রায় রাস্তার ফকিরের মতো। তাই ধুকে ধুকে মরার থেকে এই টাকা দিয়ে চিকিৎসা করিস। মাহফুজ সামিয়া একদম চুপ করে আছে। আজ মাহফুজের মনে হচ্ছে তার এত বছরের সংসার জীবনে যেন একদম মিথ্যে। এই সংসারের অস্তিত্বটাই মিথ্যে। মেহের আবার সালমাকে বলল, আপনাকে চাইলেও ক্ষমা করতে পারব না। কারণ আপনি আমার মা বাবা, মামার হত্যাকারী। খুন করলেই সমস্যার সমাধান হয় না। আপনি অন্যভাবেও সাজা দিতে পারতেন। আপনি আমার ফুলের মতো বোনের জীবনটাও নরক করে দিয়েছিলেন। এত অত্যাচার করেছেন ওকে। যেই বোনের গায়ে আমি ফুলের টোকা পড়তে দেই না, আমার সেই বোনের গায়ে আপনার মারের দাগ রয়েছে। খোদার কসম বলছি, আপনি আমার চাচি না হয়ে যদি অন্য কেউ হতেন, আমি বয়সের লেহাজ করতাম না, এই মারগুলো ফেরত দিতাম। যাই হোক, পাপের শাস্তি সবাইকেই পেতে হবে। আপনাকেও পেতে হবে। মেহের ওর ম্যানেজারকে ইশারা করল। ম্যানেজার ফোন হাতে নিয়ে কাকে যেন কল করল। কিছু সময়ের মাঝে পুলিশ চলে আসলো। সালমা পুলিশ দেখে ভয়ে বিচলিত কিছুই হয়নি। একদম নিঃশব্দে সেরেন্ডার করে দিল। যাওয়ার আগে শুধু একটা কথাই সালমা বলে গেছে, সালমা, আমার পাপের সাজা আমি পেয়ে গেছি। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে রক্ষা করো। সালমাকে নিয়ে যাওয়ার পর সাইমা সামিয়া কান্নায় লুটিয়ে পড়ে। মাহফুজ একদম পাথর হয়ে গেছেন। আস্তে করে তিনি তার ঘরে চলে আসেন। মেহের মুগ্ধ উঠে দাঁড়ায় যাওয়ার জন্য। মুগ্ধরা চলে যেতে নিলে আরিশ পিছন থেকে ডাক দেয়। আরিশও মুগ্ধ। এতদিন পর এই চিরচেনা কণ্ঠে নিজের নাম শুনে থমকে দাঁড়ায় মুগ্ধ। অতীতের পাতাগুলো আবার সামনে আসছে চোখের। মুগ্ধকে দাঁড়িয়ে যেতে দেখে মেহের দাঁড়িয়ে যায়। আরিশ হেঁটে ওদের কাছে এসে মুগ্ধকে বলে, আরিশ, আমি জানি আমি যা করেছি তারপর তোমার সাথে কথা বলাটা মানায় না। তবুও এই মৃত্যুর পথযাত্রীর একটা শেষ ইচ্ছা রাখবে। 5 মিনিট আলাদা একটু কথা বলবে আমার সাথে প্লিজ। মুগ্ধের আরিশের কথায় কেন জানি মায়া হয়। হয়তো দীর্ঘ 3 বছর এই লোকটার সাথে সংসার জীবনে ছিল বলে এই মায়া। মেহের না করতে চাইলেও মুগ্ধের সম্মতি আছে বুঝতে পেরে কিছু বলে না। মুগ্ধ আরিশকে বলে, বাড়ির বাগানে চলো। কিন্তু মাত্র 5 মিনিট। আরিশ, হ্যাঁ 5 মিনিট। আরিশ মুগ্ধকে নিয়ে বাগানে আসে। বাগানে অনেক রকম ফুল আছে, কুয়াশায় ভিজে আছে সব পাতা পাপড়ি। আরিশ মুগ্ধের দিকে তাকিয়ে বলে, আরিশ, ফিরে আসা বা ক্ষমা করা কোনোটাই আমি তোমাকে বলবো না। কারণ এর না আছে সুযোগ আর না আছে সেই অবস্থা। তবে আমি তোমাকে বলতে চাই, আমি সত্যি একজন স্বামী হিসাবে অক্ষম।
কারণ আমার স্ত্রীর অক্ষমতার কথা জেনে আমি তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলাম, যেখানে অক্ষম আমি নিজে। আরিশের কথা শুনে চমকালো মুগ্ধ। তবে আরিশ সব জেনে গেছে। আরিশ, হ্যাঁ, আমি জেনে গেছি। সেই ডাক্তারই আমাকে জানিয়েছে সব সত্যি। সব সত্যি জানার পর নিজেকে না একটা নর্দমার কীট মনে হচ্ছে। তবে ভালোই হয়েছে, আমার মতো মানুষের থেকে তুমি মুক্তি পেয়েছ। আমি চাই তুমি ভালো থাকো। তবে আমার একটা শেষ ইচ্ছা আছে জানো। হয়তো আমার হাতে আর বেশি সময় নেই। যদি কোনোদিন খবর পাও আমি মারা গেছি, আমাকে শেষবারের মতো একবার দেখে যেও। মুগ্ধ এবার মুখ খুলল। মুগ্ধ, জানো আরিশ, আমাদের বিচ্ছেদের বয়স সীমা 8 মাস হয়ে গেছে। এই 8 মাসে 8 দিনও আমি শান্তিতে ঘুমাতে পেরেছি কিনা জানি না। আমার মাথার বালিশটা জানে আমি কত রাত জেগেছি। সেই বালিশ জানে তাকে কত ভিজিয়েছি কেঁদে। সমাজের ছোট থেকে শুরু করে বুড়ো অবধি সবাই আমাকে কটু কথা শুনিয়েছে। আমি কি ভেবেছিলাম আরিশ জানো যে তুমি সবসময় আমার পাশে থাকবে। তবে ভাবেনি তুমি আমাকে মাঝপথে ছেড়ে দেবে। তবে আমার কোনো রাগ নেই, অভিমান নেই। কেন নেই জানো? কারণ আমি তোমাকে আমার ভালোবাসায় বেঁধে রাখতে পারিনি। এটা আমার ভালোবাসার ত্রুটি। তবে আমি সব সময় চেয়েছি তুমি ভালো থাকো, আর এখনো এটা চাই। মহান আল্লাহর কাছে চাইব সে যেন তোমায় সুস্থ করে দেয়। আসি, তবে ভালো থেকো। মুগ্ধ আর দাঁড়ায় না, চলে আসে সেখান থেকে। আরিশ তাকিয়ে আছে তার চাওয়ার দিকে। মুগ্ধ যেতে যেতে বিড়বিড় করে বলছে, তাকে পেয়ে ভেবেছিলাম সবকিছু পেয়ে গেছি। কিন্তু আমি তো জানতাম না পানিতে চাঁদের আলো ক্ষণিকের জন্যেই থাকে। আরিশ মুগ্ধের যাওয়ার পানে তাকিয়ে ভাবছে, মিথ্যা সুখের পিছনে ছুটতে গিয়ে নিজের সত্যি সুখটা হারালাম। আজ আমার সত্যিকারের সুখটা আমাকে রেখে চলে যাচ্ছে, তবে আটকানোর সাধ্য আজ আমার নেই। গভীর রাত, কারো কাছে গভীর রাত ভালোবাসার, কারো কাছে শত কষ্টের আগমন ঘটার রাত, আবার কারো কাছে বিষাদময় এই রাত। বারান্দায় দাঁড়িয়ে আছে মুগ্ধ। আজ মাকে খুব মনে পড়ছে। মা থাকলে মায়ের কোলে মাথা দিয়ে খুব কাঁদত সে। কিন্তু মা যে নেই। আচ্ছা, তারার দেশে যাওয়া যায় না। তবে সে তারার দেশে যেত, মাকে দেখত। কিন্তু এত রূপকথার সেই গল্প নয়। মুগ্ধ চুপ করে দাঁড়িয়ে আছে, তখন মেহের আসলো ওর রুমে। মেহের এসে দাঁড়ালো ওর পাশে। ভাইকে দেখে আবার সামনে তাকালো মুগ্ধ। মেহেরমন খারাপ তোর চড়ুই পাখি। মুগ্ধ, না তো। মেহের, মিথ্যা বলিস না, আমি জানি। জানিস চড়ুই পাখি এই দুনিয়াতে না সবাই স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে কেউ আপন দেখে না। জানিস আজ আমাদের এত টাকা পয়সা আছে বলে আমাদের সবাই সম্মান করে। এসব না থাকলে কেউ ফিরেও দেখত না। জীবনে সব সময় নিজেকে স্ট্রং রাখতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। মুগ্ধ, হুম। মেহেরায় এদিকে আয়। মেহের মুগ্ধকে নিয়ে বিছানায় গেল। মুগ্ধের মাথায় নিজের কোলে রেখে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দেখতে দেখতে মুগ্ধ ঘুমিয়ে পড়ল।
মেহের ওকে শুইয়ে দিয়ে কপালে চুমু দিয়ে কম্বল গায়ে টেনে দিয়ে রুমের লাইট বন্ধ করে দিয়ে বেরিয়ে আসলো। জেলের সেলে বসে আছে সালমা। কেন জানি আজ মাহফুজের জন্য কষ্ট হচ্ছে। এত বছরের সংসার জীবনে একটু হলেও ভালোবাসে এই মানুষটাকে সে। সালমা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। পাপের শাস্তি আজ হোক বা কাল ঠিক পেতেই হবে। হ্যাঁ, অন্যায় হয়েছে, তবে মেরে ফেলাই অন্যায়ের বিচার নয়। আজ তা বুঝতে পারছে সালমা। যেখানে একটা ভুল হয়েছে সেখান থেকেই একটা নতুন শুরু করো। যেখানে একটা শেষ হয়েছে সেখানে থেকেই নতুন শুরু। যেখানে সমাপ্তি সেখান থেকেই শেষ থেকে শুরু করো। নন্দিনী। সূর্য মামা উঠে গিয়েছে ধরণীর বুকে। চারিদিকে আলো, পাখির ডাক শোনা যাচ্ছে। শীতের আবাসের কারণে সূর্য মামার আলো ঠিকমতো দিতে পারছে না। শীত যেন চাইছে না সূর্যমামা ধরণীতে আলো দিক। কম্বলের ভিতর থেকে মুখটা বের করে ফোন হাতে নিয়ে সময় দেখল মুগ্ধ। মোবাইলের স্ক্রিনে বড় বড় করে সময় লেখা, সকাল 9:50। বাপরে, এত সময় ঘুমিয়েছে সে ভাবতেই পারছে না। মুগ্ধ উঠে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে ক্লাসের জন্য রেডি হচ্ছে সে। আজ পরীক্ষা আছে ওর। মুগ্ধ রেডি হয়ে নিচে আসলো। মেহেরের অফিসে মিটিং থাকায় সে চলে গেছে আগে। সার্ভেন্ট মুগ্ধকে খাবার দিল। মুগ্ধ খাবার খাওয়া শেষ করে বেরিয়ে আসলো বাসা থেকে। ড্রাইভারকে বলে গিয়েছে মেহের মুগ্ধকে দিয়ে আসতে। মুগ্ধ গাড়িতে গিয়ে বসল। ড্রাইভার ওকে ক্লাসে দিয়ে চলে আসলো। ক্লাসে গিয়ে মুগ্ধ ওর সিটে বসল। এক্সাম শুরু হল। 2 ঘন্টা এক্সাম শেষ করে বেরিয়ে আসলো মুগ্ধ। পরীক্ষা অনেক ভালো হয়েছে ওর। মুগ্ধ আজকে সাদাফদের বাসায় যাবে বলে ঠিক করেছে। তাই সেই চিন্তামতো রিকশা নিয়ে বেরিয়ে পড়ল সাদাফদের বাসায় যাওয়ার জন্য। সাদাফদের বাসায় এসে মুগ্ধ দরজায় বেল দিতেই সাদাফের মা এসে দরজা খুলল। মুগ্ধকে এতদিন পর দেখে সেও খুশি হল। মুগ্ধকে ভিতরে নিয়ে নিজেদের মধ্য কথা বলে প্রাপ্তিকে এনে দিল মুগ্ধের কোলে। প্রাপ্তি এতদিন পর মায়ের গন্ধ পেয়ে যেন খুশি হয়ে গেল। মুগ্ধ প্রাপ্তিকে আদর করছে আর প্রাপ্তির সাথে কথা বলছে। এদিকে মেহের আর রুহি একটা জায়গায় এসেছে। জায়গাটা ঢাকার বাহিরে অনেক দূরে। বেশ সুন্দর জায়গাটা। চারিদিকে সবুজ ঘাস, ফুল গাছ আর পাখি, সব মিলিয়ে রুহির অনেক ভালো লেগেছে জায়গাটা। রুহি মেহেরের দিকে তাকিয়ে বলল, রুহি স্যার, আমরা এখানে কেন এসেছি? মেহের, অপেক্ষা করো, দেখতেই পারবা কেন আসছি। রুহি নিজের মতো প্রকৃতি দেখছে, তখন মেহের ওকে পিছন থেকে ডাক দিল, মেহের, মিস রুহি। মেহেরের ডাকে রুহি পিছনে ঘুরে অবাক হয়ে গেল। কারণ মেহের একটা গোলাপ ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে আছে রুহির সামনে। রুহি কিছু বলবে তার আগে মেহের বলা শুরু করে, মেহের, সিনেমা, নাটক, উপন্যাসের মতো করে নিজের মনের কথা বলতে পারবো না আমি। কারণ ওসব আমার কাছে নেকামি লাগে। তাই আমি আমার মনের কথা সাফভাবেই বলে দিচ্ছি। আমি আপনাকে ভালোবাসি। এই ভালোবাসা কিভাবে সৃষ্টি হলো জানি না, তবে আমি আপনাকে ভালোবাসি।
আপনি কি আমাকে বিয়ে করবেন? মেহেরের কথায় যেন রুহি আরো অবাক আর চমকে গেল। রুহি আশাই করেনি এমন কিছু। রুহি কাঁপা কাঁপা গলায় বলল, রুহি, আমিও আপনাকে ভালোবাসি, কিন্তু ভয় কোনোদিন সেটা বলতে পারিনি। তবে আজ আমি বলছি আমিও আপনাকে ভালোবাসি। আমি আপনাকে বিয়ে করতে রাজি। রুহি মেহেরের হাত থেকে গোলাপগুলো নিয়ে মেহেরকে জড়িয়ে ধরল। মেহেরও জড়িয়ে ধরল তার প্রিয়তমাকে। আজ পূর্ণ হল দুজনের ভালোবাসা। পেয়ে গেল দুজনেই দুজনার ভালোবাসা। ৩৫। সাদাফ সারাদিন পর বাসায় আসলো। ইদানিং তার ভালো লাগে না বাসায় অফিস কোথাও। সারাদিন মুগ্ধের কথাই সে ভেবে যাচ্ছে। মুগ্ধকে দেখার জন্য তার ভেতর ছোট ফোটানি হচ্ছে, কিন্তু চাইলেও সে পারছে না মুগ্ধকে দেখতে। সাদাফ বাসায় এসে নিজের রুমে গিয়ে অবাক, কারণ তার সামনে মুগ্ধ দাঁড়িয়ে আছে প্রাপ্তিকে নিয়ে। সাদাফ নিজের ঠোঁট কামড়ে হেসে বলে, প্রেয়সী, তোমাকে নিয়ে এতই ভাবনায় আছি যে দেখো এখন তোমাকে নিজের চোখের সামনেও দেখা শুরু করেছি। ঈশ্বর, যদি এটা সত্যি হতো। কিন্তু আমি তো জানি এটা আমার কল্পনা। তবে সমস্যা নেই। বাস্তবে তুমি দূরে থাকলেও আমার কল্পনায় তুমি আমার কাছেই থাকো। সাদাফ এসব বিড়বিড় করছে, এর মাঝে মুগ্ধ বলে উঠে, মুগ্ধ, কি বিড়বিড় করছেন তখন থেকে? এবার মুগ্ধের আওয়াজ শুনে চমকে গেল সাদাফ। এটা কল্পনা হলে মুগ্ধ কথা বলছে কিভাবে? সাদাফ এবার নিজের হাতে নিজে চিমটি কাটাল। সাদাফ, আহ! উইমা, এটা স্বপ্ন না। মুগ্ধ, কি স্বপ্ন? কিসের স্বপ্ন? কি বলছে এসব? সাদাফ, না মানে তুমি সত্যিই এখানে? মুগ্ধ, না, আমার ভূত এখানে। সাদাফ, তাই তো ভাবছিলাম প্রথমে। মুগ্ধ, কি? আপনি আমাকে ভূত বলছেন? সাদাফ, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আমি আর তোমাকে ভূত এমন সাহস আমার হবে নাকি? আমি তো জানি তুমি ভূত না পেতনি, মনে মনে। মুগ্ধ, ফাউল কথা রেখে যান, ফ্রেশ হন। আন্টি নিচে খাবার নিয়ে অপেক্ষা করছে। সাদাফ মাথা নাড়িয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে আসল। আর মুগ্ধ সাদাফের কাণ্ড দেখে হাসল। খাবার টেবিলে খাবার খাচ্ছে সাদাফ, মুগ্ধ, সাদাফের মা। মুগ্ধের কোলে প্রাপ্তি। মুগ্ধ একটু করে মাছের কাঁটা বেছে প্রাপ্তির মুখে দিচ্ছে। খাওয়া শেষ করে মুগ্ধ প্রাপ্তিকে ঘুম পাড়িয়ে দিল। এবার ওর বাসায় যাওয়ার পালা। মুগ্ধ রেডি হয়ে বেরোতে নিলে সাদাফ বলে, সাদাফ, আমি দিয়ে আসছি, চলো। মুগ্ধ, না থাক, তার দরকার নেই। সাদাফ, দরকার আছে নাকি নেই সেটা কি আমি জানতে চেয়েছি? বলেছি আসতে আসবা। মুগ্ধ আর কথা না বাড়িয়ে সাদাফের সাথে গাড়িতে বসল। সাদাফ গাড়ি ড্রাইভ করছে আর চোখে মুগ্ধকে দেখছে। বাসার সামনে আসতেই গাড়ি থামালো সাদাফ। মুগ্ধ গাড়ি থেকে বেরিয়ে গেল। মুগ্ধ বাসার গেটে এসে একবার পিছনে তাকালো, সাদাফ তখনও দাঁড়ানো গাড়ি নিয়ে। মুগ্ধ চলে যায় ভিতরে। মুগ্ধকে যেতে দেখে সাদাফ গাড়ি ঘুরিয়ে চলে যায়। মুগ্ধ বাসায় এসে নিজের রুমে গিয়ে বসল। মুগ্ধ জানে না কি করা উচিত তার।
জীবনকে কি আরেকটা বার সুযোগ দেওয়া উচিত? কিন্তু যদি আবার সে ঠকে যায়? এই ঘটনায় যে মুগ্ধ শেষ হয়ে যাচ্ছে। পারছে না সাদাফের হাতে হাত বাড়িয়ে দিতে। মুগ্ধ চুপচাপ বসেছিল। মেহের আসলো ওর রুমে। বারান্দা থেকে মেহের সব দেখেছে। আর এটাও বুঝেছে সাদাফ মুগ্ধকে ভালোবেসে ফেলেছে। ছেলে হিসাবে সাদাফকে অপছন্দ নয় মেহেরের নিজেরও। তবে বোনের অমতে সে কিছুই করবে না। মেহের গিয়ে মুগ্ধের পাশে বসল। মুগ্ধের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মেহের, দোটানায় থাকিস না। মনের কথা শোন। মন কখনো মিথ্যা বলে না। মন যেটা বলে সেটাই কর। জীবনে অনেক কিছুই হয়। তাই বলে কি জীবনে আর এগিয়ে নেওয়া যায় না তা না। সবাই খারাপ হয় না। সব খারাপের মাঝে ভালো থাকে। আবার সব ভালোর মাঝেও খারাপ থাকে। তাই মন যেটা বলছে সেটাই কর। মনের ঊর্ধ্বে যাস না। ভাইয়ের কথা শুনে অবাক হয়ে তাকায় মুগ্ধ। প্রশ্নসূচক চোখে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। মেহের সেটা বুঝতে পেরে বলে, মেহের, আমি সব জানি। তাই তো বলছি মন যা বলে তাই কর। মনে রাখিস আমি তোর পাশে আছি, তাই ভয় পাওয়ার কিছু নেই। মুগ্ধ একটা নিঃশ্বাস ছেড়ে বলল, মুগ্ধ, ভয় হয় ভাইয়া। এত কিছু দেখে নিয়েছি নিজের চোখে। যে জীবনকে নতুন করে সুযোগ দিতেই ভয় করে। মেহের, সময় নে। যতটা সময় লাগে সময় নে। মেহের উঠে চলে গেল রুম থেকে। আর মুগ্ধ উঠে ফ্রেশ হয়ে বিছানায় এসে শুয়ে ভাবতে লাগল। পরের দিন মাহফুজ সালমার সাথে জেলে দেখা করতে এসেছে। হাজার হোক তার প্রাণপ্রিয় স্ত্রী সালমা। তাকে খুব ভালোবাসে যে তিনি। সালমা তাকে না ভালোবাসলে কি হবে, সে তো ভালোবাসে। মাহফুজ সালমার সামনে দাঁড়িয়ে আছে। আজ সালমার চোখ লজ্জায় মাহফুজের সাথে মেলাতে পারছে না। চুলে পাক ধরলেও ভালোবাসায় একটু কমতি রাখেনি মাহফুজ। এখনো এই পাকা চুলের মাঝে সেই আগের মাহফুজ আছে। মাহফুজ সালমাকে বলল, মাহফুজ, যদি একবার আমাকে বলতে সব আমি তোমাকে সাহায্য করতাম। একবার আমাকে বলা যেত না সবটা সালমা। আজ যদি সব আমাকে বলতে আমরা মিলে দুজনে কোনো উপায় বের করতাম। কিন্তু এখন জানি না তোমাকে মুক্তি দেওয়া হবে কিনা। তবে একটা কথা বলবো, যদি পারো তবে এখান থেকে বেরোনোর সুযোগ পেলে মনের কালিটা ধুয়ে এসো। আমার ঘরের দুয়ার সব সময় তোমার জন্য খোলা আছে। সালমা আজ কি বলবে জানে না, তবুও বলল, সালমা, মেয়ে দুটোকে দেখে রেখো। একজন তো ওই অবস্থায়, আরেকজন মরণ রোগে ভুগছে, দুজনকে তোমার কাছে আগলে রেখো। আর পারলে আমায় মাফ করো। মাহফুজ আর কিছু বলে না, চোখজোড়া মুছে বেরিয়ে আসে। কেটে গেল আরও 2টা মাস। এই 2 মাসে সাদাফ মুগ্ধের সম্পর্ক অনেকটা এগিয়েছে। যদিও মুগ্ধ এখনো সাদাফকে মেনে নেয়নি, তবে বন্ধুর মতো তারা একসাথে আছে। এদিকে মেহের রুহির বিয়ের কথাবার্তা ঠিক হচ্ছে। সকালে মুগ্ধ মেহের টেবিলে বসে খাবার খাচ্ছে। তখন মেহেরের ফোনে কল আসলো। মেহের ফোন রিসিভ করে, যা শুনে তা শুনে সে অবাক হয়। মেহের ফোন কেটে চুপ করে বসে থাকে।
মুগ্ধ ভাইকে এভাবে দেখে বলে, মুগ্ধ, ভাইয়া কি হয়েছে? মেহের, একটা ঘটনা ঘটে গেছে। মুগ্ধ, কি? কোনো খারাপ কিছু? চাচ্চু ঠিক আছে তো? মেহের, ওদিকে সব ঠিক আছে, আসলে আরিশ। মুগ্ধ, আরিশ কি? মেহের, আরিশ আজকে সকালে মারা গেছে। মেহেরের কথা শুনে থমকে গেল মুগ্ধ। কেমন জানি একটা কষ্ট হচ্ছে মুগ্ধের। কানে এসে বাজছে আরিশের বলা কথাটা, যদি শোনো আমি মারা গেছি, তবে একবার এসে দেখে যেও আমার লাশটাকে। সত্যি আরিশ চলে গেল তবে? আগরবাতির ঘ্রাণ চারিদিকে ছড়িয়ে আছে। বাড়ির সামনে থাকা লাশ খাটিয়াটাও এখনো আছে, হয়তো একটু পর এটা মসজিদে চলে যাবে। আজকের সূর্যটা তেমন আলো ছড়ায়নি, হয়তো সেও বুঝতে পেরেছে কোথাও কারো আপনজন হারিয়ে গেছে চিরদিনের জন্য। সোফায় মাথা নিচু করে বসে আছে মুগ্ধ, তার পাশে বসে আছে মেহের। ওদের সামনের সোফায় বসে আছে সামিয়া, ওর স্বামী আর মাহফুজ। সবাই চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। মৃত্যুটা স্বাভাবিক, তবে এভাবে যে হঠাৎ করে হবে কেউ ভাবেনি। সবাই এটাই ভেবে হতাশায় আছে সায়মার এবার কি হবে। সায়মা নিজের ঘরে নিজেকে ঘরবন্দি করে রেখেছে। তার ভিতর আসতে আসতে একটা অনিশ্চিত জীবন বেড়ে উঠছে। যেই মরণব্যাধি রোগ ওর শরীরে, সেটাই ও আর এই প্রাণটাও ঝুঁকিতে আছে। সায়মা নিজের রুমে জানালায় দাঁড়িয়ে ভাবছে গতকাল রাতে আরিশ তার সাথে অনেকটা সময় কথা বলেছে, তার সাথে একসাথে বসে খেয়েছে। এই 4 মাস পর কাল রাতেই তারা একসাথে খেয়েছে, আর সেটাই যে শেষ খাওয়া ছিল সেটা কেউ জানত না। তারপর দুজনের ঘুমাতে গেল। কিন্তু আজকের সকালটা সায়মার দেখা হলেও আরিশের আর দেখা হল না। চিরদিনের মতো ঘুমিয়ে গেল সে। সায়মা যখন ডাকার পরেও আরিশ সাড়া দিল না, সায়মা বুঝতে পারল আরিশ চলে গেছে দুনিয়ার মায়া ত্যাগ করে। সায়মার সাথে সাথে বোনকে খবর দিল। তারপর একে একে সবাই এলো। তারপর আরিশকে শেষ গোসল দেওয়া হলো, তারপর দেওয়া হলো বিদায়। আচ্ছা, পরকালে কি ওদের দেখা হবে? জানে না সায়মা সেটা। চুপ করে মাথা নিচু করে বসে আছে মুগ্ধ। বুকের মাঝে কেন জানি কষ্ট হচ্ছে ওর। দীর্ঘ একটা সময় এই লোকটার সাথে সে ছিল। হয়তো এখন বিচ্ছেদ হয়েছে ঠিকই, তবে মাটা রয়ে গেছে। আরিশের ইচ্ছাটা রাখতে তাই তো ছুটে এসেছে মুগ্ধ। ঠিকই ওর লাশটাকে এসে দেখেছে ও। শেষ বিদায় ও জানিয়েছে। এই লোকটাকে আর কোনোদিন দেখা হবে না। মুগ্ধ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মাথা উঠিয়ে চারিপাশটা দেখছে। এই ঘরেই তো একটা সংসার বেঁধেছিল সে। কিন্তু আজ সব শেষ। মুগ্ধ উঠে সায়মার রুমে যায়। এই সময়টা ওর জন্য খুব কষ্টের। মুগ্ধ মাস্ক পরে সায়মার রুমে আসে। সায়মা নিজ ভাবনায় থাকায় বুঝতে পারে না যে কেউ ওর রুমে আসছে। মুগ্ধ এসে সায়মাকে ডাক দিল। মুগ্ধ, সায়মা। কারো ডাকে হুঁশ আসে। সায়মার পিছনে তাকিয়ে দেখে মুগ্ধ এসেছে। মুগ্ধকে দেখে চোখ নামিয়ে নেয় সায়মা। কেন জানি লজ্জা লাগছে মুগ্ধের দিকে তাকাতে ওর। মুগ্ধ গিয়ে সায়মার পাশে দাঁড়ায় আর বলে, মুগ্ধ, ছোট থেকে তোকে আমি অনেক আদর ভালোবাসা দিয়েছি। কোনোদিন তোকে চাচাতো বোন ভাবিনি, নিজের বোন ভেবেছি। তুই যদি একটা ভুল করতি তবে তোকে বাঁচিয়ে আমি সেটার মার খেতাম। আস্তে আস্তে তুই বড় হলি, কিন্তু তোর মধ্যে খারাপ দিকগুলো তৈরি হতে লাগে বেশি। আমাকে সহ্য করতে পারতি না, এসব করতে বাধা দিতাম বলে।
যেদিন তুই নেশা করেছিলি আমার সামনে সেদিন বাধা দিয়েছিলাম, কিন্তু চাচাকে কিন্তু আমি কিছুই বলিনি। চাচা নিজেই দেখে ফেলেছিল এসব। তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, কত বলেছিলাম ফিরিয়ে আনতে। তুই তো এই রাগেই আমাকে আরিশের থেকে সরিয়েছিস, তাই না? এতে আমার আফসোস নেই। কেন নেই জানিস? কারণ এতে আমি বুঝতে পেরেছি আমার ভালোবাসার শক্তি কম ছিল। যাই হোক, মানুষটা মারা গেছে, তাকে নিয়ে কিছু বলতে চাই না। বলতে চাই তোকে, একটা প্রাণ এখন তোর ভেতরে। তোর সাথে সেও ঝুঁকিতে আছে। তোদের বাঁচানোর সব চেষ্টা আমরা করব। তবে তুই আশা করি এবার ভালো হয়ে যাবি, অন্ততপক্ষে এই বাচ্চার কথা ভেবে হলেও। মুগ্ধের কথায় সায়মা আর নিজেকে ধরে রাখতে পারে না। মুগ্ধের পা জড়িয়ে ধরে হাইমাও করে কাঁদতে লাগে আর বলতে থাকে, সায়মা, আমাকে মাফ করে দেও আপু, আমাকে মাফ করে দেও। আমি অনেক বড় পাপ করে ফেলেছি। এত বড় পাপ করেছি যে আল্লাহ নিজেও আমার প্রতি নারাজ। আমি জেনা করেছি, পরকিয়া করেছি, এসবের কোনো ক্ষমা নেই আপু, কোনো ক্ষমা নেই। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার স্বামীর হক তোমার থেকে কেড়ে নিয়েছি, এসবের শাস্তি আজ আমি পাচ্ছি। আমার কোনো মাফ নেই আমি জানি, তবুও বলছি আমায় মাফ করে দেও আপু। মুগ্ধ সায়মার কাজে অবাক হয়। সায়মাকে উঠানোর চেষ্টা করছে মুগ্ধ। মুগ্ধ, সায়মা উঠে দাঁড়া। এই অবস্থায় এভাবে ঝুঁকতে হয় না। মুগ্ধ সায়মাকে কোনোভাবে উঠালো, তারপর শান্ত করল সায়মাকে। মুগ্ধ, আমি তোর উপর রেগে নেই পাগলি। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। এখানে কারো কোনো দোষ নেই। তুই নিজেকে অপরাধী ভাবিস না আর। মুগ্ধ সায়মাকে শান্ত করে নিচে নিয়ে আসলো। এরপর সামিয়া আর চাচাকে বুঝিয়ে ওদের সাথে পাঠিয়ে দিল সায়মাকে। মেহের আরিশের সব সম্পত্তি উইল বানিয়ে সায়মার মানে করে দিয়েছে, যাতে আগামীতে সায়মার চলতে সমস্যা না হয়। সময় সমুদ্রের স্রোতের মতো চলে যায়। আরিশ মারা গেছে, 2 সপ্তাহ পার হয়ে গেছে। এর মাঝে মুগ্ধ গিয়ে সায়মাকে দেখে এসেছে। আগের কিছু মনে রেখে কষ্ট পেতে চায় না কেউ। তবে সব ভুলে যাওয়া কি সম্ভব? মুগ্ধ নিজের মনের কথা শুনতে গিয়ে বারবার মস্তিষ্কের ভয়কে প্রাধান্য দিয়ে দিচ্ছে। তাই তো এগোতে পারছে না সাদাফের দিকে। রুহি আর মেহেরের বিয়ে তারিখ ফালানো হবে খুব তাড়াতাড়ি। মেহেরের খুব ইচ্ছা ওর আর ওর বোনের বিয়ে একসাথে হোক, কিন্তু মুগ্ধ তো সাদাফের দিকে এগোতে পারছে না। সাদাফের মা মেহেরের কাছে এসে হাত চেয়েছে মুগ্ধের জন্য। মেহের জানিয়েছে মুগ্ধের ইচ্ছাই সব হবে। 4 মাস পর সাদাফ রেডি হচ্ছে মুগ্ধের সাথে দেখা করতে যাওয়ার জন্য। মুগ্ধ গতকাল রাতে তাকে দেখা করার জন্য কল দিয়েছে। 4 মাস আগে মুগ্ধ ওদের বাসায় আসা বন্ধ করে দিয়েছে। মুগ্ধ নিজেকে সময় দিতে চায়, নিজেকে একটু একান্ত রাখতে চায়, তাই ওর এমন সিদ্ধান্ত। সাদাফ এই সিদ্ধান্তে কোনো অমত করেনি, এক বাক্যে রাজি হয়েছে। সাদাফ রেডি হয়ে বেরিয়ে পড়ল মুগ্ধের বলা জায়গায় যাওয়ার জন্য। ঘণ্টা খানেকের ভিতরে পৌঁছে গেল সে সেই জায়গায়। জায়গাটা একটা নদীর পাড়ে। এখানেই আসতে বলেছে মুগ্ধ সাদাফকে। সাদাফ এখানে এসে দাঁড়িয়ে অপেক্ষা করছে মুগ্ধের। কিছু সময় পর পিছন থেকে একটা কাঙ্ক্ষিত কণ্ঠের আওয়াজ পেল। সে পিছনে তাকিয়ে হা হয়ে গেল সাদাফ, কারণ তার সামনে মুগ্ধ দাঁড়িয়ে, তবে এক নতুন রূপে। মুগ্ধ একটা কালো রঙের শাড়ি পরেছে, 2 হাত ভর্তি কালো চুড়ি, চুলগুলো খোপা করা, একদম সাজ নেই কোনো।
এতেই মুগ্ধকে একদম মায়ামি লাগছে সাদাফের কাছে। মুগ্ধ সাদাফের দিকে এগিয়ে আসল। মুগ্ধ, বেশি সময় অপেক্ষা করালাম নাকি? মুগ্ধের প্রশ্নে সাদাফের হুঁশ আসল। সাদাফ হাসি দিয়ে বলল, সাদাফ, এমন অপরূপ একজন নারীকে দেখার জন্য আকি যুগযুগান্তর অপেক্ষা করতে রাজি আছি। এই অপেক্ষার মাঝেও একটা ভালো লাগা আছে। মুগ্ধ সাদাফের কথা শুনে মিষ্টি হাসি দিল। সাদাফ, তো কি বলার জন্য আসতে বললা? মুগ্ধ, বলছি আসুন ওদিকে যাই। সাদাফ মুগ্ধ পাশাপাশি হাঁটছে। মুগ্ধ সাদাফের দিকে তাকিয়ে বলতে শুরু করল, মুগ্ধ, আমি যখন ছোট তখন আমার মা বাবা দুজনে মারা যায়। তারা মারা যাওয়ার পর আমাকে আমার চাচ্চু তার কাছে নিয়ে আসে। বাবার ভালোবাসা কোনো কমতি সে রাখেনি, যতটা পেরেছে দিয়েছে। কিন্তু আমার চাচি আমাকে ভালোবাসতে পারেনি, সেখানে অবশ্য তার দোষ নেই। তার সাথে যা হয়েছিল এরপর এটা স্বাভাবিক। আমার ভাইকে আমার মামা নিয়ে গেল, তাই ভাইয়ের ভালোবাসাটা ছোটবেলায় পাইনি। মা ভাইয়ের ভালোবাসার অভাবটা অনেক ছিল। এরপর বড় হলাম, গেলাম স্বামীর ঘরে, ভেবেছিলাম স্বামী আমাকে অনেক ভালোবাসবে, কিন্তু না, সেখানেও কপাল আমার খারাপ। ভেঙ্গে গেল স্বামীর ঘরটাও। এতে আমি তার দোষ দেব না, কারণ মানুষটা এই দুনিয়াতেই নেই। একটা নারীর জীবনে মাতৃত্বের সুখ অনেক বড়। আমার কপালে সেই সুখটাও ছিল না। কিন্তু আমি যেদিন প্রাপ্তিকে আমার কোলে নেই সেদিন নিজেকে অনেক সুখী মনে হয়েছিল। প্রাপ্তির মুখ থেকে প্রথম মা ডাকটা আমাকে অনেক আনন্দিত করেছিল। প্রাপ্তিকে একদম নিজের মেয়ে মনে হতো। এরপর আপনার আমাকে ভালোবাসার কথাটা বলা, কেন জানি আপনাকে বিশ্বাস করতে ইচ্ছা করত, কিন্তু অতীতের কথা ভাবলেই ভয় করত। তাই নিজেকে নিজের সময় দেওয়া, আপনার থেকে দূরে থেকে দেখছিলাম আমি আপনাকে ভালোবাসি কিনা। বিশ্বাস করুন, প্রতিটা মুহূর্তে আপনার কথা ভাবতাম। মনে হতো খুব কাছের কিছু দূরে রেখে এসেছি। আমি বুঝতে পারছিলাম আমার মনে আপনি গেঁথে গেছেন। হ্যাঁ, ভালোবেসে ফেলেছি আমিও আপনাকে। আমার জীবনের একটা নতুন শুরু করতে চাই আমি আপনার সাথে সাদাফ সাহেব। আমার জীবনের শেষ থেকে শুরু হবেন কি আপনি? আমি প্রিয়া আপুর জায়গা নয়। আমি আমার নিজের একটা জায়গা করতে চাই আপনার মনে। এতক্ষণ মুগ্ধের বলা প্রতিটা কথা সাদাফ মন দিয়ে শুনছিল। প্রতিটা কথায় মুগ্ধের কষ্টগুলো অনুভব করছিল। সাদাফের তো শুধু প্রিয়াকে হারানোর কষ্ট ছিল, কিন্তু মুগ্ধের কষ্ট তার থেকেও বেশি। সাদাফ এবার মুগ্ধকে জড়িয়ে নিল নিজের সাথে। মুগ্ধের মাথাটা সাদাফের বুকে। সাদাফ মুগ্ধের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগল, সাদাফ, আমার মনে তুমি অনেক আগেই নিজের একটা জায়গা করে নিয়েছ। সেই জায়গায় তোমার নাম খোদাই হয়ে গেছে অনেক আগেই। আমার অতীতকে আমি ভুলতে পারবো না, কারণ সেও আমার ভালোবাসা ছিল। কিন্তু এখন তুমি আমার বর্তমান আর ভবিষ্যৎ। আর আমি আমার বর্তমানকে এখন শুধু ভালোবাসি। শুধু তোমাকে ভালোবাসি আর ভালোবেসে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি কোনোদিন কাঁদতে দেব না। তোমার বিশ্বাস ভাঙ্গার মতো এমন কোনো কাজ আমি করব না। আমি তোমাকে ভালোবাসি মুগ্ধ। এই ভালোবাসার পরিমাপ করার সাধ্য আমার নেই। আজ অবশেষে তাদের মিলন হল। আজ তাদের মিলন দেখে আশেপাশের গাছগুলো হাসছে, পাখিগুলো গান গাইছে। নদীর পানি খুশিতে ঢেউ দিচ্ছে। আজ একটা নতুন শেষ থেকে শুরু হচ্ছে। 2 মাস পর ধুমধাম করে বিয়ের আয়োজন চলছে খান বাড়িতে। খান বাড়ির 2 ছেলেমেয়ের বিয়ে বলে কথা।
ধুমধাম করে বিয়ের আয়োজন না করলে কি হয়? তাই তো ধুমধাম করেই বিয়ের আয়োজন হচ্ছে। মেহের ইচ্ছেতেই ওর আর মুগ্ধের একই সাথে বিয়ে হচ্ছে। মুগ্ধের চাচা, সামিয়া, সামিয়ার স্বামী সবাই এসেছে, শুধু আসেনি সায়মা। সায়মা কেন আসেনি সেটা সবাই জানায়, ওকে আর জোর করেনি। সামিয়ার একটা মিষ্টি ছেলে হয়েছে। ছেলের বয়স 1 মাস। মুগ্ধ নিজের রুমে বসে আছে। আজকে ওর বিয়ে ভাবতেই অবাক লাগছে ওর। এই বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল ওর। প্রথমবার তা পূরণ হয়নি, তবে এবার সব আশা পূরণ হচ্ছে। মুগ্ধের কাছে সব যেন স্বপ্ন মনে হয়। এত আনন্দের মাঝেও একটাই কষ্ট, আর সেটা নিজের ভাইকে ছেড়ে যাওয়ার কষ্ট। এই একটা জায়গায় এসে আনন্দ ফিকে লাগে। মুগ্ধ এসব ভাবছিল তখন ওর রুমে মেহের আসল। মেহের এসে মুগ্ধের পাশে বসল। মেহেরের বুকটাও কষ্টে ফেটে যাচ্ছে। একমাত্র আদরের বোনকে আজ পাঠিয়ে দিতে হবে শ্বশুরবাড়ি। আজ থেকে বোনটা অন্যের ঘরে চলে যাবে। মেহের নিজেকে অনেক কষ্টে স্বাভাবিক রেখে মুগ্ধকে বলল, মেহের, চড়ুই পাখি, আজকে তো তুই চলে যাবি। তারপর আমার কথা কি মনে পড়বে না তোর? তুই কি আমার উপর আগের কোনো কিছুর জন্য অভিমান করে নেই তো? মুগ্ধ ভাইয়ের কথায় চমকায়। অভিমান? এটা কি আদৌ করা যায় মেহের উপর? তার মতো ভাই পাশে আছে বলেই তো মুগ্ধ আছে। আর তার উপর কিনা অভিমান? মুগ্ধ গাল ফুলিয়ে মেহেরকে বলে, মুগ্ধ, আমাকে বিদায় করতে পারলে মনে হয় তুমি অনেক খুশি। শুনো, আমার বিয়ে হয়ে গেলেও আমি এখানে আসব, থাকব, আর তোমার বউয়ের কাছে তোমার নামে নালিশ করব। আর অভিমান? তোমার উপর কি অভিমান করা যায় বলো? তুমি আছো বলেই তো আমি এত নিরাপদ। আগে যা হয়েছে তাতে তোমার কোনোই দোষ নেই, সুতরাং তোমার উপর অভিমান রাগ করা একদম বেমানান। মেহের মুগ্ধের কথা শুনে মুগ্ধকে জড়িয়ে ধরল। আজ বোনটাকে অন্যের ঘরে দিয়ে দিবে ভাবলেই কলিজা কেঁপে ওঠে। মুগ্ধ নিজের চোখের পানি ধরে রাখতে পারে না, কেঁদে দেয় ভাইয়ের বুকে মুখ লুকিয়ে। সন্ধ্যায় পার্লারের থেকে মেয়েরা এসে মুগ্ধ রুহিকে সাজিয়ে দিচ্ছে। একটা বড় রিসোর্টে বিয়ের আয়োজন করা হয়েছে। এখানেই ওদের বিয়ে সম্পূর্ণ হবে। সাদাফরা চলে আসছে। সামিয়া ওদের আপ্যায়ন করে ভিতরে এনে স্টেজে বসিয়েছে। মেহের, সাদাফ স্টেজে বসা, এবার ওদের বউদের আসার পালা। সিঁড়ি দিয়ে নেমে আসছে ওদের দুজনের মনের রানী, স্বপ্নের রানী। মুগ্ধকে একটা লাল সাদা মিশানো লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে ম্যাচিং গহনা পরেছে। রুহিকে লাল কালারের লেহেঙ্গা পরানো হয়েছে, সাথে ম্যাচিং গহনা। দুজনকেই দেখতে মাশাল্লাহ লাগছে। রুহি মুগ্ধকে নিয়ে বসানো হলো অন্য সাইডে। এবার কাজী আসলো ওদের বিয়ে পড়াবে। কাজী এসে আগে মেহের আর রুহির বিয়ে পড়ানো শুরু করল। মেহেরকে কাজী কবুল বলতে বললে মেহের গড়গড় করে কবুল বলে দেয়। কাজী রুহিকে কবুল বলতে বললে রুহি কিছুটা সময় নিয়ে কবুল বলে। এবার সাদাফ আর মুগ্ধের পালা। কাজী সাদাফকে কবুল বলতে বললে সাদাফ কবুল বিনা সময় নিয়ে কবুল বলে দেয়। এবার মুগ্ধের কাছে আসলে মুগ্ধ কবুল বলতেই পারছে না। কেন জানি খুব জড়তা কাজ করছে। ভয় করছে, হাত কাঁপছে ওর। মুগ্ধের অবস্থা বুঝতে পেরে সাদাফ রুহিকে ইশারা করলে রুহি উঠে ওদিকে যায়, আর সাদাফ গিয়ে মুগ্ধের পাশে বসে। সাদাফ মুগ্ধের হাত ধরে। মুগ্ধ সেদিকে তাকালে সাদাফ চোখ দিয়ে ইশারা করে, যার মানে ভরসা করো ইনশাআল্লাহ। মুগ্ধ আসতে করে কবুল বলে দেয়। সবাই সেটা শুনে আলহামদুলিল্লাহ বলে।
এরপর খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার পালা শেষ করে এবার বিদায়ের পালা। এই পালাটা খুব ভারী একটা সময়। বিদায় জিনিসটা যে কি তা এই সময়টায় বোঝা যায়। রুহি ওর মাকে জড়িয়ে ধরে কাঁদছে, ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। রুহির মা রুহিকে শান্ত করছে। মেহেরের হাতে মেয়েকে তুলে দিলেন রুহির মা। এবার মুগ্ধের যাওয়ার পালা। মুগ্ধ ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। মেহেরও কাঁদছে। মেহের সাদাফকে বলছে, মেহের, সাদাফ, আমি আমার কলিজার একটা অংশ তোমার হাতে তুলে দিচ্ছি। এই অংশকে কষ্ট দিও না। যদি ও কোনো অপরাধ করে ফেলে তবে আমাকে বলো, তবু ওকে আঘাত করো না। আমার বোনটাকে ভালোবেসে কাছে রেখো, আগলে রেখো ভাই। সাদাফ, আমি কথা দিচ্ছি আমি ওকে কোনোদিন কষ্ট পেতে দেব না। সব সময় আগলে রাখব ওকে। কথা দিলাম আপনাকে। মুগ্ধকে গাড়িতে তুলে দিল মেহের। গাড়ি ছেড়ে দিল। চলে যাচ্ছে মুগ্ধ। সামিয়া বরণ করে ঘরে তোলে রুহিকে। তারপর রুহিকে নিয়ে গিয়ে বসিয়ে দিল বাসর ঘরের খাটে। রুহির আজকে খুব আনন্দ লাগছে। আজ তার ভালোবাসা পূর্ণতা পেতে চলেছে। কিছু সময় পর মেহের আসলো রুমে। রুহি উঠে মেহেরকে সালাম করল। মেহের রুহিকে টেনে নিজের বুকে নিল আর বলল, তোমার স্থান আমার পায় না আমার বুকে। রুহি, আজ আমি অনেক খুশি জানো। মেহের, আমিও আজ অনেক খুশি। মেহের রুহিকে কোলে তুলে নিল আর বলল, মেহের, তবে আজ ডুব দেওয়া যাক তোমার মাঝে। রুহি মেহেরের কথায় লজ্জা পেয়ে যায়। মেহের রুহিকে বিছানায় শুইয়ে দেয়, তারপর ডুব দেয় রুহির মাঝে। আজ পূর্ণতা পাচ্ছে মেহের রুহির ভালোবাসা। এদিকে মুগ্ধকে সাদিয়া বরণ করে বসিয়ে দিয়ে গেছে সাদাফের রুমে। প্রাপ্তিকে আজ সাদিয়া নিয়ে ঘুমাবে। সব কেমন নতুন লাগছে মুগ্ধের কাছে এই ঘর, এই সব আগেও সে এসেছে দেখেছে। কিন্তু আজ তার সব নতুন লাগছে, মনে হচ্ছে আজ সে একজন নতুন মানুষ এই রুমে। কিছু সময় পর সাদাফ আসে রুমে। সাদাফের কাছেও আজ সব নতুন লাগছে। একটা নতুন শুরু সে করছে, তাই সব নতুন লাগছে। সাদাফ রুমে আসতেই মুগ্ধ উঠে ওকে সালাম করতে যায়। সাদাফ পা সরিয়ে নেয় আর বলে, সাদাফ, উহুম পায় নয়। মুগ্ধ, এটা নিয়ম। সাদাফ, আচ্ছা। মুগ্ধ সাদাফকে সালাম করল। এবার সাদাফ সালাম করল মুগ্ধকে। এতে মুগ্ধ অনেক অবাক হল। মুগ্ধ, আরে কি করছেন? সাদাফ, কেন, এটা নিয়ম হলে এটাও নিয়ম। শুধু বউ কেন, স্বামীর পা ছোবে স্বামীও ছোবে বউয়ের পা। মুগ্ধ, কিন্তু। সাদাফ, কোনো কিন্তু না। চলো এদিকে আসো। সাদাফ মুগ্ধ বারান্দায় আসে। আজ আকাশে অনেক সুন্দর একটা চাঁদ উঠেছে। চাঁদের আলোয় বারান্দা একদম আলোকিত হয়ে গেছে। সাদাফ, আকাশের চাঁদটা আজ অনেক বড় করে উঠেছে। মুগ্ধ, হুম, কি সুন্দর চাঁদ। সাদাফ, হ্যাঁ, তবে আমার চাঁদের মতো নয়। আমার ঘরের চাঁদ ওই চাঁদের থেকে সুন্দর। মুগ্ধ, দূর, কি যে বলেন না। সাদাফ, আচ্ছা চলো নামাজ আদায় করে নেই। মুগ্ধ, হুম, চলুন। সাদাফ মুগ্ধ অজু করে নামাজ পড়তে বসল। নামাজ শেষ করে উঠে সাদাফ মুগ্ধের কপালে চুমু দিল। মুগ্ধ গিয়ে বিছানায় বসল। সাদাফ গিয়ে বসল। সাদাফ, আজ থেকে আমাদের জীবনে একটা নতুন শুরু হবে, যেখানে অতীতের কোনো চিহ্ন থাকবে না। মুগ্ধ এগিয়ে গিয়ে সাদাফের কাঁধে মাথা রাখল। আজ ওদের ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে।
অনেক বাধা পেরিয়ে অনেক কষ্ট সহ্য করে আজ মুগ্ধের জীবনে সাদফ আলো সুখ নিয়ে এসেছে। আজ পূর্ণ পাচ্ছে তার ভালোবাসা। পরের দিন সকালে মুগ্ধ ঘুম থেকে উঠে দেখে সে সাদাফের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে শুয়ে আছে। লজ্জায় লাল হয়ে গেল মুগ্ধ। আস্তে করে উঠে পাশে পড়ে থাকা জামা পরে ওয়াশরুমে গেল। গোসল করে একটা হলুদ শাড়ি পরে বেরিয়ে আসল। চুলগুলো ভালোমতো পানি ঝারিয়ে হালকা রেডি হয়ে নিচে আসলো মুগ্ধ। সাদিয়ার রুমে গিয়ে প্রাপ্তিকে নিয়ে আসল। প্রাপ্তি মাকে পেয়ে খুশি হয়ে গেল। মুগ্ধ প্রাপ্তিকে খাইয়ে দিল, তারপর সাদাফের মায়ের সাথে রান্নায় হাত লাগাল। সাদাফের মা না করলেও মুগ্ধ জোর করে। রান্না শেষ করে প্রাপ্তিকে কোলে নিয়ে সাদাফের রুমে যায় কফি নিয়ে। সাদাফ মুগ্ধ প্রাপ্তিকে একসাথে দেখে অনেক খুশি হল। ফ্রেশ হয়ে এসে মুগ্ধের হাত থেকে কফি নিয়ে কফিটা খেল। তারপর প্রাপ্তিকে কোলে নিয়ে আদর করতে লাগল। আজ তারা একটা পরিপূর্ণ পরিবার। আজ ওদের বৌভাত 4 জনের। তাই বিকাল থেকে সব ঠিকঠাক করা হচ্ছে। রুহি মুগ্ধকে সাজিয়ে স্টেজে বসিয়ে রাখা হয়েছে, একজন আসছে আর ওদের দেখছে। সাদাফ মেহের দাঁড়িয়ে কথা বলছে, তখন একটা মহিলা আসলো আর বলতে লাগলো জোরেই। মহিলা: কি গো সাদাফের মা, শুনলাম তোমার ছেলের বউয়ের নাকি আগেও বিয়ে হয়েছিল। সেই বিয়ে নাকি টেকেনি। বলি বিয়ের আগে ভালো করে খোঁজ নিয়েছিলে তো যে মেয়ের কোনো দোষ আছে কিনা? বুঝো তো এমন মেয়ে তেমন সুবিধার না, পরে আবার আফসোস না করতে হয়। সাদাফ আর মেহের মহিলার কথা শুনে রেগে গেল। মেহের কিছু বলতে যাবে তার আগেই সাদাফ গিয়ে দাঁড়ালো মহিলার সামনে। মহিলার কথায় মুগ্ধ ইতিমধ্যে কাঁদছে, তবে সবার সামনে না। সাদাফ মহিলাটাকে বলছে, সাদাফ, আচ্ছা আপনার সমস্যা কি আন্টি? মানে আপনাকে আমি এখানে দাওয়াত দিয়েছে আমার বউকে দেখতে, আমার বউ কেমন তার কমপ্লিমেন্ট দিতে বলি নাই। আমার বউ যেমন হোক তেমনই সে আমার কাছে ভালো। আমার বউ আমার কাছে অনেক দামি। তাকে নিয়ে একটা ফালতু কথা শুনতে বা বলার চান্স দিব না। ওর আগে বিয়ে হয়েছিল, কিন্তু সেটা ওর জন্য ভাঙ্গেনি, ওর স্বামীর জন্য ভেঙ্গেছে। তাই কিছু না জেনে কোনো কথা বলবেন না। আর একটা কথা, একটা মেয়েকে এভাবে বলার আগে ভেবে দেখবেন আপনার ঘরেও মা বোন মেয়ে আছে। একটা ডিভোর্সের কারণ একটা মেয়েই হয় না, শুধু একটা পুরুষও হতে পারে। অনেক সমস্যাই থাকতে পারে। শুধু না জেনে একটা মেয়েকে বাজিয়ে দেবেন, এটা কোথাকার নিয়ম? শুনুন আন্টি, জীবনে অনেক কিছু হয়, তাই সেগুলা নিয়ে খোটা না দিয়ে পারলে ভালো দোয়া করেন, আর না পারলে অযথা কাইকে খোটা মারবেন না। সাদাফের কথা শুনে উপস্থিত সবাই ওর কথায় সায় দিল, আর ওই মহিলা অনেক লজ্জা পেল। তাই সেখান থেকে চলে গেল। মেহেরের গর্ব হচ্ছে সে পেরেছে নিজের বোনকে একজন ভালো মানুষের হাতে তুলে দিতে। আজ মেহের চিন্তা মুক্ত। আজ সত্যি সে পেরেছে তার বোনকে একটা ভালো কারো হাতে তুলে দিতে। মুগ্ধ আজ অশ্রু চোখে তাকিয়ে আছে সাদাফের দিকে। না, এই অশ্রু কষ্টের নয়, এই অশ্রু সুখের। একজন ভালো মানুষকে জীবনে পাওয়ার আনন্দ। অনুষ্ঠান শেষ করে মুগ্ধরা আসছে ওদের বাসায়, আর মেহেররা গেছে রুহিদের বাসায়। মুগ্ধ প্রাপ্তিকে ঘুম পাড়িয়ে বসে আছে। মুগ্ধ সাদাফ রুমে এসে দেখে মুগ্ধ বসে আছে। সাদাফ গিয়ে ওর পাশে বসল। সাদাফ, কি হয়েছে আমার বউটার? মুগ্ধ কিছু না বলে সাদাফকে জড়িয়ে ধরে আর বলে, মুগ্ধ, আমাকে এভাবেই আগলে রাখবেন তো? আমাকে ছেড়ে যাবেন না তো? সাদাফ, নিজের অক্সিজেনকে ছেড়ে কেউ কি বাঁচতে পারে? পারে না। আমিও পারবো না তোমাকে ছাড়া বাঁচতে। ভালোবাসি তোমাকে, আমি অনেক ভালোবাসি। মুগ্ধ, আমিও ভালোবাসি আপনাকে সাদাফ। নিজের থেকে অনেক বেশি ভালোবাসি।
7 বছর পর সিঁড়ি দিয়ে নেমে চিল্লাতে চিল্লাতে নামছে প্রাপ্তি। মামনি ও মামনি দেখো ছোটু আমার চুলে এগুলা কি করেছে। মুগ্ধ প্রাপ্তির কাছে এসে বলে, মুগ্ধ, কি করেছে বাদরটা দেখি। প্রাপ্তি, দেখো মামনি আমার চুলে কি লাগিয়ে দিয়েছে। মুগ্ধ, সিফাত, এই সিফাত। মায়ের ডাকে গুটি গুটি পায়ে নিচে আসলো সিফাত। মুগ্ধ সিফাতের সামনে দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলল, মুগ্ধ, এগুলা কি করেছ দিয়ে এর মাথার চুলে। সিফাত, মাম্মি আসলে আমি একটু মজা করছিলাম। মুগ্ধ, তাই বলে এমন মজা করতে হয় না সোনা। যাও দিকে সরি বলো। সিফাত প্রাপ্তির সামনে এসে দাঁড়িয়ে বলে, সিফাত, সরি দি, আমি আর এমন করব না। প্রাপ্তি, প্রমিস। সিফাত, পাক্কা প্রমিস। মুগ্ধ, আচ্ছা যাও খেলো। মুগ্ধ রান্নাঘরে চলে গেল। দেখতে দেখতে অনেক কিছু পাল্টে গেছে। কিছু মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, আবার কিছু মানুষ জীবনে এসেছে। মুগ্ধ সাদাফের ঘরে আলো করে এসেছে ওদের ছেলে সিফাত। হ্যাঁ, মুগ্ধে কোলে আল্লাহ সন্তান দিয়েছে। ওদের বিয়ের 2 বছরের মাথায় এসেছে সিফাত মুগ্ধের গর্ভে। সেদিন মুগ্ধ খুশিতে কান্না করেছিল অনেক। অবশেষে আল্লাহ ওর ডাক শুনেছে। এখন ওদের 3 জন ছেলে মেয়ে। 3 জন কেন বলছি একটু পরেই জানবেন। সাদাফের সাথে বাসায় হাত ধরে ঢুকছে আরশি। হাতে তার অনেকগুলা খেলনা। মুগ্ধ আরশিকে দেখে ওকে কোলে তুলে নিয়ে আদর করে বলল, মুগ্ধ, আমার মাম্নিটা আসছে ঘুরে। আরশি, হুম আম্মু। দেখো কত কিছু কিনেছি আপু, আর ছোটুর জন্য। মুগ্ধ, আচ্ছা যাও আপু আর ছোটুর কাছে যাও। আরশি ইবনাত, বয়স 7 বছর। সাদাফ মুগ্ধের দ্বিতীয় সন্তান, তবে আরশি সাইমার মেয়ে। হ্যাঁ, সাইমা আর এই দুনিয়ায় নেই, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, সে শুধু রেখে গেছে ওর ওই মেয়েটাকে। সাইমার যেদিন পেইন উঠে সেদিন ওর কন্ডিশন খুব খারাপ হয়ে যায়, ডাক্তাররা শুধু আরশিকেই বাঁচাতে পারে। যেহেতু সাইমার অ্যাডস ছিল, ভয় ছিল আরশিকে নিয়ে। কিন্তু আল্লাহর রহমতে আরশি একদম বিপদমুক্ত ছিল। সাইমা মারা যাওয়ায় মুগ্ধ আরশিকে নিয়ে নেয়, আপন করে পরিচয় দেয় ওর আর সাদাফের সন্তান হিসেবে। লিগালি আইনতভাবে ওদের মেয়ে করে নেয় আরশিকে। আরশির আসার 1 বছরের মাথায় সিফাত আসলো মুগ্ধ সাদাফের ঘরে। সিফাতের 5 বছর, আরশির 6 আর প্রাপ্তির 8 বছর। 3 সন্তান নিয়ে বেশ সুখেই আছে ওরা। সামিয়ার আরেকটা মেয়ে হয়েছে। মাহফুজ মারা গেছেন মাসখানেক আগে। আর সালমা তো জেলেই মারা গেছে। সালমার মৃত্যুতে অনেক আঘাত পেয়েছিল মাহফুজ, সামিয়া, সাইমা। আরশি খেলনা নিয়ে প্রাপ্তি আর সিফাতের কাছে গেল। 3 জনে খেলনা ভাগাভাগি করে খেলনা নিয়ে খেলতে লাগল। এদের 3 জনের মাঝে ঝগড়া হলেও কোনোদিন একে অপরকে ছেড়ে থাকতে পারে না। ছেলেকে সাথে নিয়ে মুগ্ধের বাসায় এসেছে মেহের। মেহেরের একটা ছেলে হয়েছে আর রুহি এখন আবার 5 মাসের প্রেগন্যান্ট। আজকে সবাই একসাথে ছুটির সময় কাটাবে তাই এসেছে। মেহেরের ছেলে মাহির খেলতে চলে যায় প্রাপ্তিদের কাছে। আর ওরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে। এরপর দুপুরের খাবার খেয়ে সবাই আবার আড্ডা দিতে বসল। সারাদিন সবাই একসাথে থেকে এরপর রাতে চলে গেল মেহেররা। রাতে মুগ্ধ 3 ছেলেমেয়েকে ঘুম পাড়িয়ে রুমে আসল। সাদাফ বারান্দায় বসে আছে। মুগ্ধ গিয়ে সাদাফের পাশে বসল আর বলল, মুগ্ধ, আচ্ছা শুনুন। সাদাফ, হুম বলো। মুগ্ধ, আচ্ছা আপনার কি প্রিয়া আপুর কথা মনে পড়ে? সাদাফ, কেন,
মুগ্ধ, বলুন না। সাদাফ, প্রিয়া আমার জীবনের প্রথম প্রেম ভালোবাসা ছিল। আমি জীবনে প্রথম তাকে ভালোবেসেছিলাম। তাই তাকে ভুলে যাওয়াটা সম্ভব না, তাই না বলো? মুগ্ধ, একদম। আমিও চাই না আপনি তাকে ভুলে যান। আমি চাই আপনার মনে সে থাকুক, আর আমার জায়গায় আমি থাকি। কারো জায়গায় কেউ আসবে না। সাদাফ, অবশ্যই আমার জীবনের শেষ থেকে শুরু তুমি। মুগ্ধ সাদাফকে জড়িয়ে ধরে বলে, আপনিও যে আমার জীবনের শেষ থেকে শুরু। আমার জীবনে এত খুশি, এত আনন্দ সব আপনার দেওয়া। আমার 3টা সন্তান, আপনি আমার বেঁচে থাকার কারণ। মনের আকাশে আপনি রবেন আজীবন। কোথাও গেলেও ভুলবে না এই মন। আপনি যে প্রিয়, আমার শেষ থেকে শুরু প্রিয়। সমাপ্ত।